পাইলট, ডাক্তার নাকি আইনজীবী, একজন মানুষের পক্ষে এত কিছু কিভাবে হওয়া সম্ভব? সেটাও মাত্র 19 বছরের বয়সের আগে। সে পৃথিবীর বুক চিরে পালিয়েছে এফবিআই এর চোখে ধুলো দিয়ে। ব্যাংকের কোটি কোটি টাকা লুটেছে শুধুমাত্র একটা খেলনা প্লেনের লোগো ব্যবহার করে। আজ আমরা শুনবো ইতিহাসের সবথেকে স্মার্ট প্রতারক ফ্রাঙ্ক অ্যাবাগনেলের অবিশ্বাস্য এক সত্য কাহিনী। ভিডিওর শেষে আপনাদের জন্য এমন এক টুইস্ট আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল সিনেগরে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি হলিউডের অন্যতম সেরা সিনেমা ক্যাচ মি ইফ ইউ ক্যান নিয়ে। এই মুভিটি কোনো কল্পনা নয়, বরং ফ্র্যাঙ্ক অ্যাবাগনেল জুনিয়র নামের একজন বাস্তব মহাপ্রতারকের জীবনের উপর ভিত্তি করে তৈরি। কিভাবে একটা 19 বছরের কিশোর পুরো আমেরিকার পুলিশ আর ব্যাংক সিস্টেমকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল, তাই আজ আমরা জানবো। চলুন দেরি না করে মূল কাহিনীতে ফিরে যাওয়া যাক। গল্পের শুরু হয় রাশিয়ার একটি জেল থেকে, যেখানে আমরা ফ্র্যাঙ্ক অ্যাবাগনেল নামের এক জুনিয়র ব্যক্তিকে দেখতে পাই। ফ্র্যাঙ্ক একজন অত্যন্ত চতুর প্রতারক যে অনেক বড় বড় অপরাধ করেছে। এই সময় কার্ল নামের একজন এফবিআই তাকে সেখান থেকে আমেরিকায় ফিরিয়ে নিয়ে যেতে আসে। কার্ল যখন ফ্রাঙ্কের সাথে কথা বলছিল, তখনই হঠাৎ ফ্রাঙ্কের শরীর খুব খারাপ হতে শুরু করে। শুরুতে কার্লের মনে হয়েছে যে এসব ফ্রাঙ্কের কোনো চাল, কিন্তু পরে তার মনে হয় যে এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না। সে তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু ফ্রাঙ্ক সুযোগ বুঝে সেখান থেকেও পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে, যার পর তার নিজের জীবনের গল্প শুরু থেকে মনে পড়ে যায়। ফ্র্যাঙ্ক একটি সুখী পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার বাবা মা একে অপরকে খুব ভালোবাসতেন। একদিন ফ্রাঙ্কের বাবা তাকে স্যুট কিনে দেওয়ার জন্য একটি দোকানে নিয়ে যান, কিন্তু সেখানে থাকা মহিলাটি বলেন যে এখন দোকান বন্ধ হয়ে গেছে। একথায় ফ্রাঙ্কের বাবা তৎক্ষণাৎ একটি নেকলেস বের করেন এবং বলেন যে এটা কি আপনার? তার এই কাণ্ড থেকে সেই মহিলা মুগ্ধ হয়ে যান এবং বলেন যে কোনো সমস্যা নেই, আপনারা স্যুট কিনে নিন। ফ্রাঙ্কের বাবা এই ধরনের চালাকির জন্য বেশ পটু ছিলেন। এরপর তিনি ফ্রাঙ্ককে ড্রাইভার সাজিয়ে গাড়ি চালাতে বলেন এবং দ্রুত ব্যাংকে পৌঁছে যান। কিছুক্ষণ পর ব্যাংকের ম্যানেজার তাদের অভ্যর্থনা জানাতে আসে। আসলে ফ্রাঙ্কের বাবার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়েছিল, সেই কারণে তাদের ব্যাংক থেকে লোনের প্রয়োজন ছিল। অন্য কোনো অ্যাকাউন্টের ভুলের কারণে তার ট্যাক্স জমা দিতে দেরি হয়ে গিয়েছিল, যার ফলে তাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু এসব জানানোর পরেও কোনো ব্যাংক তাদের সাহায্য করতে রাজি হচ্ছিল না। ফ্রাঙ্কের বাবার গাড়ি, সম্পত্তি, টাকা সবকিছু সরকার বাজেয়াপ্ত করে নেয়। তবে এই চরম অভাবের মধ্যেও তারা ফ্রাঙ্কের একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করলেন। ফ্রাঙ্ক তাকে জিজ্ঞেস করলো যে আপনি এমনটা কেন করছেন? আপনি তো নিজেই ঋণে ডুবে আছেন। এর উত্তরে বাবা বললেন যে আমার কথা চিন্তা করো না, তোমার পুরো জীবন এখনো সামনে পড়ে আছে, তোমাকে ভালোভাবে বাঁচতে হবে। তাদের জীবনে হঠাৎ অভাব নেমে আসায় ফ্রাঙ্ককে স্কুলও বদলাতে হয়েছিল। কিন্তু স্কুলের প্রথম দিনেই এই নতুন স্কুলের একটি ছেলে ফ্রাঙ্ককে বিরক্ত করতে শুরু করে। সে তাকে নিয়ে মজা করে এই বলে চলে যায় যে তোকে তো টিচারের মতো লাগছে, নিজের বয়স অনুযায়ী পোশাক পরতে শেখো। ফ্রাঙ্ক তার এই আচরণে খুব রেগে যায় এবং সত্যি সত্যি শিক্ষক সাজার অভিনয় করতে শুরু করে। সে ক্লাসে পৌঁছায় এবং সেখানে পড়াতে থাকা আসল শিক্ষিকাকে বলতে থাকে যে আপনি এখানে কি করছেন? এটি আমার ক্লাস, এখন আমি পড়াবো, আপনি পরে আসুন। বেচারি শিক্ষিকা খুব ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যান। এরপর ফ্রাঙ্ক সেই ছেলেটিকে সবার সামনে অপমান করে। পুরো এক সপ্তাহ পর স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে একজন ছাত্র এভাবে ক্লাসে পড়াচ্ছে, তাও আবার তখন যখন সে পুরো ক্লাসকে একটি ট্রিপে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরপর ফ্রাঙ্কের বাবা মাকে স্কুলে ডাকা হয়। তার বাবা প্রিন্সিপালের সামনে খুব গম্ভীর হয়ে থাকলেও পরে ফ্রাঙ্কের সাথে এই বিষয় নিয়ে খুব হাসাহাসি করেন। একদিন ফ্রাঙ্ক যখন বাড়িতে পৌঁছায়, তখন সে তার মায়ের বেডরুমে অন্য একজনকে দেখতে পায়। সেই লোকটি ফ্রাঙ্কের বাবার সাথেই কাজ করত। তার মা এটা দেখানোর চেষ্টা করেন যে কিছুই হচ্ছে না এবং তাকে কিছু টাকা দিয়ে বলেন যে এই নাও বাবা, নিজের জন্য কিছু কিনে নিও। কিন্তু ফ্রাঙ্ক সবকিছু বুঝে গিয়েছিল। কিছুদিন পর ফ্রাঙ্কের বাবা মা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। আইনজীবী ফ্রাঙ্ককে জিজ্ঞেস করেন যে তুমি কি তোমার মায়ের সাথে থাকতে চাও নাকি তোমার বাবার সাথে? নিজের চোখের সামনে নিজের পরিবারকে ভেঙে যেতে দেখে ফ্রাঙ্ক খুব ভেঙে পড়ে। সে এসব আর সহ্য করতে পারছিল না, তাই সে বাড়ি থেকে পালিয়ে অন্য একটি শহরে চলে যায়। তার কাছে খুব বেশি টাকা ছিল না, শুধু ছিল একটি ব্যাংক অ্যাকাউন্ট আর তার চেক বই। সে একের পর এক চেক কেটে হোটেল মালিকদের দিতে থাকে, কিন্তু যখন ধীরে ধীরে চেকগুলো বাউন্স হতে শুরু করে, তখন হোটেল কর্তৃপক্ষ তাকে বের করে দেয়। তারপর একদিন বসে বসে তার মাথায় বুদ্ধি এলো যে চেক তো জালও করা যেতে পারে। এটি কিছুটা পুরনো সময়ের কথা, তাই তখন প্রযুক্তি এত উন্নত ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে ফ্রাঙ্ক ধীরে ধীরে জাল চেক তৈরি করতে শুরু করে। সে চেকে আলাদা আলাদা মানুষের নাম লিখে সেগুলো ক্যাশ করাতে থাকে। আর যদি কোনো ব্যাংকের ম্যানেজার তাকে টাকা দিতে অস্বীকার করত, তবে সে খুব আত্মবিশ্বাসের সাথে তার বাবার সেই পুরনো কৌশলগুলো ব্যবহার করত। কিন্তু আস্তে আস্তে তার এই কুকীর্তি ধরা পড়তে শুরু করে। এখন তার চেক আর কোনো ব্যাংকেই কাজ করছিল না।
তারপর একদিন ফ্রাঙ্কের নজর হোটেলের বাইরে একজন পাইলটের উপর পড়ে। সবাই সেই পাইলটকে খুব সম্মান করছিল। এটি দেখে ফ্রাঙ্কের মাথায় আইডিয়া আসে যে আমিও কেন পাইলট হচ্ছি না, আসল নয় তবে নকল তো হওয়াই যায়। তখন তো সবাই তাকে খুব সম্মান করবে এবং তার চেকগুলো খুব সহজেই ক্যাশ হয়ে যাবে। এরপর সে একজন ভুয়া সাংবাদিক সেজে এয়ারপোর্টে চলে যায় এবং সেখানকার কর্মকর্তাদের বলে যে আমি পাইলটদের নিয়ে একটি আর্টিকেল লিখছি, এর জন্য আমার কিছু জরুরি বিষয় জানা দরকার। সে সবকিছু জেনে নেয় যে পাইলটরা তাদের ইউনিফর্ম কোথা থেকে পায় এবং সে সেখানে ফোন করে বলে যে আমার ইউনিফর্মটি নষ্ট হয়ে গেছে, আমি কি একটি নতুন পোশাক তৈরি করিয়ে নিতে পারি। কিছুটা চালাকির মাধ্যমে ফ্রাঙ্ক একটি চমৎকার ইউনিফর্ম জোগাড় করে নেয়। এর জন্য সে চেকে পেমেন্ট করতে যাচ্ছিল, কিন্তু সেখানকার কর্মচারী বলেন যে আমার শুধু আপনার পাইলট আইডি প্রয়োজন, তাহলে আপনাকে একদমই টাকা দিতে হবে না, আমরা নিজেরাই এয়ারলাইন্স থেকে তা নিয়ে নেব। ফ্রাঙ্ক নিজের একটি নকল আইডি বানিয়ে রেখেছিল এবং সে ইউনিফর্মটি একদম ফ্রিতে পেয়ে যায়। এরপর ফ্রাঙ্ক তার ক্যাশ চেক করতে সেই ব্যাংকে আসে, যে ব্যাংকে আগে কেউ তাকে পাতাই দিত না। এখন ম্যানেজার নিজেই তার কাছে হেঁটে আসেন এবং নিজেই তার চেক ক্যাশ করিয়ে দেন। এরপর সে একটি হোটেল থেকে জানতে পারে যে সে ছোটখাটো নয় বরং বড় অঙ্কের চেকও ক্যাশ করাতে পারে, তবে সেটি তার স্যালারি চেক হতে হবে। এরপর ফ্রাঙ্ক নিজের নকল স্যালারি চেকও তৈরি করতে শুরু করে। সে খেলনা প্লেন থেকে এয়ারলাইন কোম্পানির লোগো তুলে নিয়ে চেকে আটা দিয়ে লাগিয়ে দিত। এরপর সেই স্যালারি চেক নিয়ে সে ব্যাংকে যায়, কিন্তু ম্যানেজার বলেন যে স্যার আপনি এটি সরাসরি এয়ারপোর্ট থেকেই ক্যাশ করিয়ে নিতে পারেন। এয়ারপোর্টে ফ্রাঙ্ক যে কোনো সময় চেক ক্যাশ করাতে পারত এবং এই বিষয়টি তার খুব পছন্দ হয়। সেখানকার রিসিপশনের লোক তাকে জিজ্ঞেস করে যে আপনি কি আজ আমাদের সাথে উড়াল দিচ্ছেন। ফ্রাঙ্ক হ্যাঁ বলায় সে তাকে সরাসরি প্লেনের ভিতরে নিয়ে যায়। পাইলটদের জন্য প্লেনে যাতায়াত করা ছিল একদম ফ্রি। ফ্রাঙ্ক তো কোনো আসল পাইলট ছিল না, তাই তার খুব ভয় লাগছিল, কিন্তু তবুও সে সবার সামনে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। এরপর সে একজন সুন্দরী এয়ার হোস্টেসের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে এটা কি আপনার নেকলেস। তার বাবার সেই পুরনো কৌশল ব্যবহার করে সে মেয়েটিকে ইমপ্রেস করে ফেলে। ফ্রাঙ্ককে তার বয়সের তুলনায় একটু বড় দেখাতো, তাই কারো সন্দেহ হয়নি যে 22-23 বছরের এই ছেলেটি আসলে কোনো পাইলট নয়। ফ্রাঙ্ক তার জীবন পুরোপুরি উপভোগ করছিল। সে একটি ব্যাংকের ম্যানেজারের সাথেও ফ্লার্ট করা শুরু করে এবং পুরো সিস্টেমটা বুঝতে থাকে। চেক কোথা থেকে আসে, কোথায় যায়, অ্যাকাউন্ট নম্বর কিভাবে দেওয়া হয়, সবকিছু সে জেনে নেয়। সে জানতে পারে যে ব্যাংকের চেক এনকোড করার জন্য টাইপরাইটার ব্যবহার করা হয়, তাই সেও ঠিক তেমনই একটি সেকেন্ড হ্যান্ড টাইপরাইটার কিনে নেয়। ফ্রাঙ্ক এখন আর কাঁচা কাজ করছিল না, তার কাজ এখন অনেক বেশি প্রফেশনাল হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে চেকের মাধ্যমে আরো বেশি টাকা তুলতে শুরু করে এবং তার জালিয়াতি দিন দিন বড় হতে থাকে। তার এই কর্মকাণ্ডের খবর FBI পর্যন্ত পৌঁছে যায় এবং এই কেসটি কার্ল নামের একজন এজেন্টের উপর দেওয়া হয়। সে তার কাজ খুব গুরুত্বের সাথে করত। একদিন ফ্রাঙ্ক তার বাবার সাথে দেখা করে, যাকে সে প্রায়ই চিঠি লিখে জানাতো যে সে আজকাল কি করছে। ফ্রাঙ্কের বাবার মনে হতো যে তার ছেলে সত্যি সত্যি পাইলট হয়ে গিয়েছে। তিনি তার ছেলের উপর খুব গর্ববোধ করতেন। ফ্রাঙ্ক বলে যে সরকার আপনার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাই আমি আমার উপার্জন থেকে আপনার জন্য একটি গাড়ি কিনেছি। এটি ঠিক সেই গাড়ি ছিল যা জেমস বন্ড সিনেমায় চালায়। কিন্তু ফ্রাঙ্কের বাবা বলেন যে ট্যাক্স জালিয়াতির পর সরকার এখনো তার পেছনে লেগে আছে। তিনি যদি এই গাড়িটি নেন তবে কিছুদিন পর তারা এটিও কেড়ে নেবে। ফ্রাঙ্কের বাবার স্টোরটিও বন্ধ হয়ে গিয়েছিল। তিনি খুব অভাবের মধ্যেই চলছিলেন। ফ্রাঙ্ক তাকে টাকা দেওয়ার অফারও করে, কিন্তু তিনি বলেন যে আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। ফ্রাঙ্ক পুরো দেশের সিস্টেম খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। সে এক রাজ্যের চেক অন্য রাজ্যে গিয়ে চালাতো। FBI খুব মনোযোগ দিয়ে তার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছিল এবং খুব দ্রুতই তারা সেই হোটেলে পৌঁছে যায় যেখানে ফ্রাঙ্ক তার শেষ চেকটি ব্যবহার করেছিল। হোটেলে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ফ্রাঙ্ক এখনো সেখানেই থাকছে। সে এতদিন ধরে সেখানে ছিল যে হোটেলের সবার সাথেই তার চেনাজানা হয়ে গিয়েছিল। কার্ল বন্দুক নিয়ে সরাসরি ফ্রাঙ্কের ঘরে পৌঁছায়। ফ্রাঙ্ক বুঝে যায় যে সে যদি কোনো চালাকি না করে তবে সেখানেই ধরা পড়ে যাবে। সে কার্লের সামনে এমন অভিনয় শুরু করে যে সে বলে হ্যাঁ শান্ত থাকো, আমি সিক্রেট সার্ভিস থেকে এসেছি। তুমি কি ভেবেছো শুধু তুমি এই লোকটাকে খুঁজছো? এই লোকের পেছনে পুরো সরকার লেগে আছে। কার্ল বলে আমাকে তোমার আইডি দেখাও, আমি কিভাবে বিশ্বাস করব তুমি যা বলছো তাই সঠিক? একথায় ফ্রাঙ্ক বলে তুমি এক কাজ করো, আমার পুরো মানিব্যাগটাই রাখো, শান্ত হয়ে চেক করে নিও। কার্ল এক হাত দিয়ে সেই মানিব্যাগ খুলতে পারছিল না। তখনই ফ্রাঙ্ক তাকে বলে যে দেখো আমাদের লোক ওই প্রতারককে ধরেও ফেলেছে, আমরা তোমার আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম। নিচে ফ্রাঙ্কেরই এক প্রতিবেশী একজন অন্ধ মানুষকে গাড়িতে বসতে সাহায্য করছিল। দূর থেকে দেখে কার্লের মনে হয় যে সত্যিই হয়তো প্রতারক ধরা পড়েছে। এতে কার্ল ফ্রাঙ্ককে বিশ্বাস করতে শুরু করে। ফ্রাঙ্ক নিজের নকল চেক বানানোর সব সরঞ্জাম গুছিয়ে নেয় এবং কার্লকে বলে যে পুলিশ কিছুক্ষণের মধ্যেই আসবে, ততক্ষণ আমি এই প্রমাণগুলো নিচে রেখে আসি। এখন কার্ল তাকে পুরোপুরি বিশ্বাস করছিল। সে বলে এই নাও
তোমার মানিব্যাগটাও নিয়ে যাও। কিন্তু ফ্রাঙ্ক ইচ্ছা করে বলে যে না, ওটা তুমিই রাখো, এবং সব জরুরি জিনিস নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর কার্ল যখন অবশেষে মানিব্যাগ খুলে দেখে তখন সেখানে কিছুই ছিল না। সেই চালাক প্রতারক তার চোখের সামনে দিয়েই পালিয়ে গিয়েছে। এটি জানতে পেরে কার্ল খুব অপমানিত বোধ করে। তার বসও তাকে খুব বকাঝকা করেন। কার্ল এত রাগে ছিল যে সে তার বসকেই উল্টো কথা শুনিয়ে দেয়। ফ্রাঙ্ক যেভাবে পাইলট সাজার নাটক করেছিল তা ধীরে ধীরে এয়ারলাইন্স গুলো বুঝতে শুরু করে। এখন একই জালিয়াতি বারবার করা কিছুটা কঠিন ছিল। সংবাদ মাধ্যম যখন এই খবর পায় তখন তারা ফ্রাঙ্ককে জেমস বন্ড নাম দেয়। ফ্রাঙ্ক এই খবরে খুব খুশি হয় এবং সে ঠিক জেমস বন্ডের মতোই স্যুট পরা শুরু করে। গাড়িও ঠিক সেই রকম কিনে। ধীরে ধীরে সময় বয়ে যায় এবং বড়দিন চলে আসে। কার্ল একা তার অফিসে কাজ করছিল। তখনই ফ্রাঙ্ক তাকে ফোন করে বলে যে এ পর্যন্ত আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। ফ্রাঙ্ক তাকে নিজের ঠিকানাও দিয়ে দেয়। কিন্তু কার্ল বলে তুমি আমাকে ফাঁসাচ্ছ না তো? এবার তোমার ফাঁদে পা দিচ্ছি না বাপু। সাথে কার্ল এও বলে যে তোমার কাছে টাকা থাকলেও তুমি আসলে খুব একা, সেই কারণেই আমাকে ফোন করেছো। ফ্রাঙ্কের এই কথাটা খুব খারাপ লাগে এবং সে ফোন রেখে দেয়। কিন্তু ফ্রাঙ্ক এবার সত্যি বলছিল। সে কার্লকে তার আসল ঠিকানাই বলেছিল। শেষবার যখন কার্ল ফ্রাঙ্কের সাথে কথা বলেছিল তখন সে নিজের নাম বেরি এলেন বলেছিল, যা একটি কমিক বুক চরিত্র। কার্ল তখনই তার অফিসে ফোন করে জানায় যে এটি কোনো বাচ্চা যে কেবল দেখতে একটু বড়, তার বয়স আসলে অনেক কম, এ কারণেই আমরা তাকে খুঁজে পাচ্ছি না। এরপর কার্ল বলে যে এমন বাচ্চাদের তালিকা বের করো যারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, কেউ তো রিপোর্ট লিখিয়েই থাকবে। আর এভাবেই অনেক তদন্তের পর অবশেষে কার্ল ফ্রাঙ্কের বাড়িতে পৌঁছে গেল। সেখানে ফ্রাঙ্কের মায়ের সাথে তার দেখা হলো। যখন ফ্রাঙ্কের মাকে ছবি দেখানো হলো তিনি নিশ্চিত করলেন যে হ্যাঁ, এটাই আমার ছেলে। কার্ল ফ্রাঙ্কের মাকে বলেন যে ও 1 নম্বরের প্রতারক, ওর ব্যাপারে কিছু জানতে পারলে পুলিশকে জানাবেন, ঠিক আছে? একথায় ফ্রাঙ্কের মা বললেন আরে ও তো বাচ্চা মানুষ, খাওয়া দাওয়ার জন্য হয়তো অল্প কিছু টাকা নিয়েছে। তিনি নিজের মানিব্যাগ হাতে নিয়ে বললেন আমি মিটিয়ে দিচ্ছি, কত টাকা দিতে হবে? কার্ল উত্তর দিলেন 1.4 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,72,00,000 টাকা। একথা শোনা মাত্রই ফ্রাঙ্কের মা হতভম্ব হয়ে গেলেন। যাই হোক, অন্যদিকে ফ্রাঙ্ক অন্য শহরে গিয়ে খুব সুন্দর জীবন কাটাচ্ছিল। হাসপাতালে তার একটি কাজ ছিল বলে সে সেখানে গিয়েছিল। সেখানে ব্রেন্ডা নামের একজন নার্স রান্না করছিল। কোনো এক ভুলের জন্য এক ডাক্তার তাকে খুব বকাবকি করেছিলেন। ফ্রাঙ্ক তাকে সান্ত্বনা দিয়ে বলল যে চিন্তা করো না, তুমি খুব অসাধারণ। এই ডাক্তার একটা আস্ত পাগল। এই কথোপকথনের মাঝেই ফ্রাঙ্কের মাথায় একটি বুদ্ধি এলো। সে ব্রেন্ডাকে জিজ্ঞেস করলো যে এখানে চাকরির কোনো সুযোগ আছে কিনা। আসলে এখন পাইলট সাজাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল, তাই ফ্রাঙ্ক ভাবলো এবার ডাক্তার হওয়া যাক। সে হার্ভার্ডের বুয়া ডিগ্রি বানালো এবং ইন্টারভিউ দিতে চলে গেল। সেখানকার ডাক্তাররা তাকে জিজ্ঞেস করলো স্যার, আপনি আমাদের এই ছোট্ট হাসপাতালে কাজ করবেন কেন? ফ্রাঙ্ক ডাক্তারদের নিয়ে বানানো বিভিন্ন সিনেমা দেখে এসেছিল যাতে সে বুঝতে পারে ডাক্তাররা কেমন আচরণ করে। তাই ফ্রাঙ্ক জবাব দিল যে স্যার, আমি বড় শহরে নয় বরং ছোট শহরে মানুষের সেবা করতে চাই। এরপর সাথে সাথেই সে চাকরি পেয়ে গেল। সে কাজ কাম কিছুই করতো না, শুধু অন্যান্য ডাক্তারদের আজেবাজে পরামর্শ দিয়ে বেড়াতো। পাশাপাশি অবসর সময়ে সে আর ব্রেন্ডা একে অপরের খুব কাছাকাছি চলে এলো। তখনই একদিন হঠাৎ একটি ইমার্জেন্সি কেসের জন্য তাকে ডেকে পাঠানো হলো। একটি ছোট বাচ্চা খুব আঘাত পেয়েছিল। প্রচুর রক্ত দেখে ফ্রাঙ্ক একেবারে গাবড়ে গেল। তবে সে পুরো আত্মবিশ্বাস বজায় রেখে এক ডাক্তারকে বলল যে তুমি এই ক্ষেত্রে কি করবে? ডাক্তার যা উত্তর দিল ও বলল একদম ঠিক, আমার বিশ্বাস আছে তুমি এই কাজ করতে পারবে। আমি কিছুক্ষণ পর এসে দেখছি তুমি ঠিক মতো কাজ করছো কিনা। এই বলে সে সেখান থেকে সরে গেল। কিন্তু বাস্তবে তার তখন শোচনীয় অবস্থা। অন্যদিকে কার্ল ফ্রাঙ্কের বাবার সাথে দেখা করতে গেল এবং ফ্রাঙ্কের সব কুকীর্তির কথা তাকে জানিয়ে দিল। একথায় ফ্রাঙ্কের বাবা বললেন যে আমি জানি না ও কোথায় আছে, আর যদি জানতামও তাহলেও তোমাকে বলতাম না। কার্ল বুঝতে পারলো যে বাবা ছেলের সম্পর্ক খুব গভীর। ছেলে নিশ্চয়ই বাবাকে চিঠি পাঠায়। সে সেখানে পড়ে থাকা চিঠিগুলো থেকে হিসেব কষে বের করে ফেললো যে ফ্রাঙ্ক বর্তমানে কোথায় থাকতে পারে। এখন সে পুলিশ নিয়ে খুব শীঘ্রই সেখানে হানা দেবে। ওদিকে ফ্রাঙ্ক আর ব্রেন্ডা এখন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। একদিন ব্রেন্ডা হঠাৎ কাঁদতে লাগলো। সে ফ্রাঙ্ককে জানালো যে তার একবার অ্যাবর্শন হয়েছিল, যার ফলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ফ্রাঙ্ক কিছুটা ভেবে বলল দেখো, আমি যদি তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলি তবে কি তিনি তোমাকে মেনে নেবেন? ব্রেন্ডার এই প্রস্তাব খুব ভালো লাগলো। এরপর ফ্রাঙ্ক ব্রেন্ডার বাবার সাথে দেখা করতে গেল। ব্রেন্ডার বাবা ছিলেন একজন আইনজীবী। ফ্রাঙ্কও তখন বানিয়ে বলল যে সেও একজন আইনজীবী ছিল, তারপর ডাক্তার হয়েছে। সে আইনজীবীদের নিয়ে বানানো সিনেমাও দেখে এসেছিল, তাই নিজের কথাবার্তা দিয়ে সবাইকে ইমপ্রেস করে দিল। ব্রেন্ডার বাবা জিজ্ঞেস করলেন দেখো, সত্যি করে বলো তো তোমার মতো একজন মানুষ আমার মেয়ের মধ্যে এমন কি দেখলে? উত্তরে ফ্রাঙ্ক বলল আমি স্রেফ একজন সাধারণ মানুষ যে আপনার মেয়েকে ভালোবাসে। এই কথা শুনে ব্রেন্ডার বাবা খুব বেশি ইমপ্রেস হয়ে গেলেন। ফ্রাঙ্ক ব্রেন্ডার বাবাকে জিজ্ঞেস করলো যে
সে যদি এখানে আইন পেশা শুরু করতে চায় তবে তাকে কি করতে হবে? তিনি বললেন, যেহেতু তুমি ল স্কুল করেছো তাই তোমাকে স্রেফ একটি পরীক্ষায় বসতে হবে, যার পর তুমি এখানে প্র্যাকটিস করতে পারবে। এরপর ফ্রাঙ্ক বাস্তবে পড়াশোনা করে পরীক্ষা দিল এবং আইনজীবী হয়ে গেল। এরপর গল্পটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে কার্ল ফ্রাঙ্ককে অ্যারেস্ট করে ফেলেছে। কার্ল জিজ্ঞেস করলো, তুমি ওই কঠিন পরীক্ষায় পাশ করলে কিভাবে? ফ্রাঙ্ক বলল, তাতে কি যায় আসে, তুমি তো আমাকে জেলেই নিয়ে যাবে, কোর্টে তো আর নিয়ে যাবে না। গল্পটি আবার অতীতে ফিরে যায়, যেখানে আমরা দেখি ফ্রাঙ্ক ব্রেন্ডার পরিবারের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। সে ব্রেন্ডাকে বিয়ে করতে যাচ্ছিল। সে তার বাবার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলো এবং সাথে এও জানালো যে সরকার আমাদের থেকে যা কিছু কেড়ে নিয়েছে তা আমরা সব ফিরে পাবো। এরপর আপনি মাকে মানিয়ে নেবেন এবং আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকবো। কিন্তু তার বাবা জানালেন যে ফ্রাঙ্কের মা অন্য একজনকে বিয়ে করে নিয়েছেন। এই কথা শুনে ফ্রাঙ্কের মন খুব খারাপ হয়ে গেল। তার বাবা এও বলেন যে আমি তোমার সব কারনামার কথা জেনে গেছি। এটা শুনে ফ্রাঙ্ক বড়সড় ধাক্কা খেল এবং সেখান থেকে চলে গেল। রাতে ফ্রাঙ্ক কার্লকে ফোন করে জানালো যে সে বিয়ে করতে যাচ্ছে। তাদের মধ্যে যা কিছু হয়েছে সে সব ভুলে যেতে চায়। ফ্রাঙ্ক চেয়েছিল তার উপর থাকা সমস্ত অভিযোগ যেন তুলে নেওয়া হয়। এর উত্তরে কার্ল বলল, আমি তোমাকে কখনো ছাড়বো না, যতদিন আমার চাকরি আছে ততদিন তোমার পিছু ছাড়বো না। এসব করার পর তুমি পার পেতে পারো না। এরপর কার্ল একটি বুদ্ধি বের করলো। সে জানতো যে বিয়ের পর ফ্রাঙ্ক তার নাম বদলাতে পারবে না। ডাক্তার হওয়ার সময় তার যে নাম ছিল সেই নাম দিয়ে কার্ল সব জায়গায় তল্লাশি চালানোর নির্দেশ দিল। সে আন্দাজ করলো যে কোথাও না কোথাও বিয়ের নিমন্ত্রণ পত্র চাপা হয়ে থাকবে, তাই সে এসবের উপর নজর রাখতে শুরু করলো। ফ্রাঙ্কের বিয়ের অনুষ্ঠান চলছিল এবং সমস্ত এজেন্ট সেখানে পৌঁছে গেল। ফ্রাঙ্ক তাদের দেখা মাত্রই ব্রেন্ডাকে নিয়ে নিজের ঘরে চলে এলো। সে ব্রেন্ডার কাছে সব সত্যি স্বীকার করলো যে সে আজ পর্যন্ত মানুষকে স্রেফ বোকা বানিয়ে এসেছে, কিন্তু ব্রেন্ডাকে সে সত্যি সত্যিই ভালোবাসে। সে বলল যে আমি এখান থেকে এখন পালাচ্ছি, তুমি এয়ারপোর্টে এসে আমার সাথে দেখা করো, আর তুমি কোথায় যাচ্ছ সে বিষয়ে কাউকে কিছু বলবে না। পরের দিন এয়ারপোর্টে ফ্রাঙ্ক ব্রেন্ডার জন্য অপেক্ষা করছিল। ব্রেন্ডা এখানে এলো ঠিকই, কিন্তু সে একা ছিল না, তার সাথে এজেন্টরাও ছিল। ফ্রাঙ্কের জন্য এখন সেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়েছিল। তখনই সে একটি বুদ্ধি বের করলো। সে একটি কলেজে গেল এবং বলল যে আমাদের এয়ারলাইন অনেক এয়ার হোস্টেস নিয়োগ দিবে। অনেকগুলো ইন্টারভিউ নিয়ে সে কিছু সুন্দরী মেয়েকে বাছাই করে নিল। সেই মেয়েদেরকে নিজের চারপাশে রেখে সে পাইলটের ইউনিফর্ম পরে এয়ারপোর্টে ঢুকে পড়লো। সমস্ত পুলিশ সেই সুন্দর মেয়েদের রূপ দেখে তাতে বিভোর হয়ে রইল এবং ফ্রাঙ্ক খুব সহজেই সেখান থেকে বেরিয়ে গেল। এই সময়ের মধ্যেই ফ্রাঙ্কের মতো দেখতে একটি ছেলে গাড়ি নিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়েছিল। সমস্ত এফবিআই এজেন্ট তাকে ধরার জন্য ছুটলো। ধরা পড়ার পর ছেলেটি বলল যে এক ব্যক্তি তাকে এখানে দাঁড়িয়ে থাকার জন্য টাকা দিয়েছিল। ফ্রাঙ্ক অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দেশ থেকে বেরিয়ে গেল। এরপর সে বিভিন্ন দেশে বড় বড় জালিয়াতি করলো। ফ্রাঙ্কের শেষ যে অবস্থানের কথা জানা গিয়েছিল সেখানে সে চেক তৈরি করছিল। কার্ল তার সিনিয়রদের বলল, আমাকে সেখানে যেতে দিন, আমি ওকে ধরে নিয়ে আসবো। কিন্তু তার সিনিয়ররা তার কথা মানলেন না। তারা বললেন, আমাদের দেশেই ধরতে পারলে না আর অন্য দেশে গিয়ে ধরবে। এরপর কার্ল ফ্রাঙ্কের ব্যাপারে আরো তথ্য বের করলো এবং জানতে পারলো যে এখন ফ্রাঙ্ক তার চেকগুলো প্রিন্টিং প্রেসে চাপছে। কার্ল এটুকু জানতো যে ফ্রাঙ্ক রাশিয়ায় আছে, কিন্তু রাশিয়া তো ছোট কোনো দেশ নয়, রাশিয়ার কোথায়? তখন তার মনে পড়লো ফ্রাঙ্কের মা রাশিয়ার একটি ছোট গ্রামের মানুষ ছিলেন। আর কিছুটা গবেষণার পর জানা গেল যে সেখানে একটি প্রিন্টিং প্রেসও আছে। সেই দিন ছিল বড়দিনের আগের রাত। কার্ল সেখানে পৌঁছাতেই ফ্রাঙ্ককে পেয়ে গেল। ফ্রাঙ্ক বলল, এসো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, আমার সাথে বাইরে চলো। কার্ল বলল, দেখো পালানোর চেষ্টা একদম করো না, না হলে এখানকার পুলিশ তোমাকে মেরে ফেলবে। কার্ল আরো বলল যে তুমি যদি এখন আত্মসমর্পণ করো তবে আমি তোমাকে বাঁচাতে পারি। ফ্রাঙ্ক তাকে বলল, তোমার বাচ্চাদের নামে দিব্যি খাও। কার্ল দিব্যি খেয়ে বলল, বিশ্বাস করো আমি সত্যি বলছি। এরপর ফ্রাঙ্ক হাত করা পরে নিল, কিন্তু বাইরে আসার পর সেখানে কেউ ছিল না। এক মুহূর্তের জন্য ফ্রাঙ্কের মনে হলো সে হয়তো বোকা বনে গেছে, কিন্তু ঠিক পরের মুহূর্তে অনেকগুলো পুলিশের গাড়ি সেখানে পৌঁছে গেল। এবার গল্পটি আবার বর্তমানে ফিরে আসে। কার্ল আর ফ্রাঙ্ক আমেরিকায় ল্যান্ড করতে যাচ্ছিল। তখনই ফ্রাঙ্ক বলল যে সে তার বাবার সাথে কথা বলতে চায়। কার্ল ভারাক্রান্ত মনে জানালো যে বাথরুমে পড়ে যাওয়ার কারণে তার বাবার মৃত্যু হয়েছে। ফ্রাঙ্ক এই খবরে প্রচন্ড ধাক্কা খেল এবং টয়লেটে গিয়ে প্রচুর কাঁদতে লাগলো। প্লেন ল্যান্ড করতে আর খানিক সময় বাকি ছিল, কিন্তু তাও যখন ফ্রাঙ্ক বাথরুম থেকে বেরোচ্ছিল না তখন কার্ল দরজা ভেঙে দেখলো যে সে ভিতরে আছে কিনা, কিন্তু ততক্ষণে ফ্রাঙ্ক সিল্কের স্ক্রু খুলে ফেলেছিল এবং সে প্লেনের ভেতরের অংশে ঢুকে পড়েছিল। প্লেন ল্যান্ড করার জন্য চাকা খোলার সাথে সাথেই ফ্রাঙ্ক সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গেল। সেই রাতেই সে তার মায়ের সাথে দেখা করতে গেল। সে দেখলো যে তার মা খুব সুন্দরভাবে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন এবং তাদের একটি ছোট মেয়েও হয়েছে। ওদিকে কার্ল জানতো ফ্রাঙ্ক নিশ্চয়ই তার মায়ের কাছে যাবে। সে সেখানে পৌঁছে ফ্রাঙ্ককে অ্যারেস্ট করলো। ফ্রাঙ্কের বয়স 19 বছরের কম ছিল। কার্ল চেয়েছিল তার সাথে একজন অপ্রাপ্ত বয়স্কের মতো আচরণ করা হোক, কিন্তু সরকার এত বড় জালিয়াতির জন্য তাকে কঠোর
কঠোরতম সাজা দিতে চেয়েছিল। সে 10 বছরের জন্য নিঃসঙ্গ জেলে পচতে যাচ্ছিল, যেখানে কারোর সাথে কথা বলারও অনুমতি ছিল না। এরপর একদিন কাল তার সাথে দেখা করতে এলো। ফ্রাঙ্ক যেভাবে জালিয়াতি করছিল ঠিক সেভাবেই অন্য কেউ একজন জালিয়াতি করছিল। ফ্রাঙ্ক বলল, আমাকে ওর চেকটি দেখাও। চেক দেখা মাত্রই ফ্রাঙ্ক বুঝে গেল যে দেখো এখানে গন্ডগোল আছে। কাল বুঝতে পারলো যে এই ধরনের অপরাধ রুখতে একমাত্র ফ্রাঙ্কই তাকে সহায়তা করতে পারে। পরের বার সেখানে আসার সময় কার্ল সাথে কিছু এফবিআই এজেন্টদের নিয়ে এলো। ফ্রাঙ্কের কেস সলভ করার ধরন তাদেরও খুব পছন্দ হলো। ধীরে ধীরে কার্ল ফ্রাঙ্ককে জেল থেকে বের করে আনলো এবং এফবিআই তে একটি চাকরির ব্যবস্থা করে দিল। এখানে তাকে প্রতিদিন 8 ঘন্টা চাকরি করতে হতো। জীবন তাকে আরো একটি সুযোগ দিয়েছিল। সে যদি পালানোর চেষ্টা করত তবে সরাসরি 50 বছরের জেল হয়ে যেত। ফ্রাঙ্ক ভালোভাবে চাকরি করার চেষ্টা করছিল, কিন্তু সে খুব একঘেয়েমি অনুভব করতে লাগলো। সে এফবিআই থেকে নিজের রেকর্ড বের করে তা মুছে ফেললো। ছুটির দিনে সে অন্য দেশে পালিয়ে যেতেই চাচ্ছিল, কিন্তু কাল তাকে থামিয়ে দিল এবং বলল, দেখো তুমি এখনো ছোট, জীবন তোমাকে আরেকটা সুযোগ দিয়েছে, সেটা সদ্ব্যবহার করো। তুমি যদি পালাও তবে সারা জীবন জেলেই কাটাতে হবে। আমি তোমাকে থামাবো না, কিন্তু সোমবার ঠিক সময়ে কাজে ফিরে এসো। মনে রেখো এখন তোমার পিছু কেউ নিচ্ছে না, কারো থেকে পালানোর প্রয়োজন নেই। ফ্রাঙ্ক সেখান থেকে চলে গেল এবং সোমবার কাল তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল যে ফ্রাঙ্ক বুঝি আবার পালিয়ে গেছে, কিন্তু ফ্রাঙ্ক ফিরে এলো এবং আবার বিভিন্ন কেসে অসাধারণভাবে কাজ করতে লাগলো। দ্রুতই ফ্রাঙ্ক একটি মেয়ে খুঁজে বিয়ে করলো এবং সুন্দর জীবন কাটাতে শুরু করলো। এফবিআই তে নিজের নাম করার পর সে একটি কোম্পানি করলো যা ব্যাংক সংক্রান্ত সব ধরনের জালিয়াতি দমনে কাজ করত। আসলে ফ্রাঙ্কের চেয়ে ভালো আর কে চুর ধরতে পারতো। এটি একটি সত্য ঘটনা যেখানে ফ্রাঙ্ক শেষ পর্যন্ত সঠিক পথেই কোটিপতি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ফ্রাঙ্ক এবিগনেলের এই রোমাঞ্চকর জীবন আপনাদের কেমন লাগলো? সে কি সত্যি একজন অপরাধী ছিল নাকি পরিস্থিতির শিকার? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একজন অপরাধী যখন নিজের ভুল বুঝতে পেরে সেই মেধা দেশের কাজে লাগায়, তখন সমাজ তাকে নতুনভাবে গ্রহণ করে। এই মুভিটি আমাদের সেটাই শেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব অসাধারণ মুভি এক্সপ্লেনেশন পেতে সিনেগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।